থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া অন্যতম সুন্দর একটি দেশ, আর ভারতীয়দের ঘরের কাছে সবচেয়ে প্রিয় বিদেশ। আর হবে নাই বা কেন, যেখানে যেতে গেলে লাগে না কোনো ভিসা, পোয়াতে হয় না বাড়তি কোনো হ্যাপা, অল্প সময় স্বল্প খরচায় ঘুরে আসা যায় এমনই এক দেশ। এই থাইল্যান্ড ভ্রমণ জানাকে আবারও জানতে, আনন্দ ফুর্তিতে দেখতে ও দেখাতে ঘুরেছি একা, অর্থ বাঁচানোর বেশে ব্যস্ত ব্যাংকক শহরে। কখনো শান্তিপূর্ণ সব প্রাচীন প্রাসাদে, জীবনের সেরা মুহূর্ত কাটিয়েছি আন্দামান সাগরের ছোট ছোট নাম না জানা দ্বীপে। ছুটে চলেছি কখনো নীল দিগন্ত বিস্তৃত জলরাশির মাঝে, কখনো আবার সমুদ্রের তলদেশে ডুব দিয়ে। তেমনই কাটিয়েছি এলাহি জীবন্ত রাতের মায়াবী জীবনযাপন পাটায়ার ওয়াকিং স্ট্রিটে। 7 রাতের থাইল্যান্ড ভ্রমণে আপনাদের জন্য রয়েছে অনেক রোমাঞ্চকর সব একের পর এক চমক। কলকাতা থেকে ব্যাংককের বিমানযাত্রার প্রথম পর্ব দিয়ে শুভ সূচনা করলাম থাইল্যান্ড ভ্রমণ। আশা রাখছি এই পর্বগুলি প্রতিটি দেখলে আগামী দিনে আপনাদের থাইল্যান্ড ভ্রমণ হয়ে যাবে অনেক বেশি সহজ এবং সাশ্রয়ী। তাই পুরো সিরিজটি ধারাবাহিকভাবে দেখার আমন্ত্রণ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি পুলক, কলকাতার পুলক। আরও একটা নতুন ভিডিওতে, নতুন সফরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমি এখন ভিডিওটা শুরু করছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতর থেকে। তো আজকে আমাদের যে জার্নি হবে, থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পেরেই গেছেন যে আজকের জার্নিটা হবে একটা ইন্টারন্যাশনাল ট্রিপ। একটা বাঙালি একা ছেলে কীভাবে বিদেশ যাত্রা করবে, তো সেই নিয়ে আজকের এই ভিডিও। গেট নম্বর 4 থেকে এন্ট্রি করে নিয়েছি পাসপোর্ট এবং টিকিট দেখিয়ে। তো আগে থেকেই ওয়েব চেকিংটা করে রেখেছিলাম, এটা করে রাখতে হবে। তো এটার পর যে করণীয় সেটা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে আপনাদেরকে চেক ইন করাতে হবে এবং আর বোর্ডিং পাসটা সংগ্রহ করতে হবে। মানে বোর্ডিং পাসে আপনারা যেতে পারবেন না, কারণ যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা ট্রিপ। তো সেই জন্য আপনাদের যে কোম্পানির আপনারা এয়ারলাইন্সে যাচ্ছেন, যেমন আমি যাচ্ছি থাই এয়ার এশিয়া, তো থাই এয়ার এশিয়ার কাউন্টার এদিকে আছে এইচ। তো এইচ 9টা 15 নাগাদ ওপেন হবে। তো ওখান থেকে আমি আমার বোর্ডিং পাসটা সংগ্রহ করব, তারপর কিন্তু যাব ইমিগ্রেশনে। আমি এসেছিলাম এই এয়ারপোর্টে প্রায় 8টা নাগাদ, মানে অলমোস্ট 2 ঘন্টা লাগলো বোর্ডিং পাস কালেক্ট করা থেকে শুরু করে চেক ইন করা, তারপর ইমিগ্রেশন করা। একটা ব্যাগেজ নিয়ে আমার একটু সংশয় ছিল, কারণ আমার লাগেজটা মোটামুটি 7 কিলো একটু বেশি, মানে 8 কিলো 8.5 কিলোর মতো হবে দুটো লাগেজ। একটা এরকম ছোট একটা ব্যাগ, আর তার সঙ্গে আরও একটা আমার কাছে ব্যাগ ছিল, যেটা আমি অলরেডি চেক ইনে দিয়ে দিয়েছি। চেক ইন মানে যেটা হচ্ছে প্লেনের পেটের ভেতরে যেটা যায়। তো আমার চেক ইন লাগেজ ছিল না, ওনারা রিকোয়েস্ট করলো যে আমাদের ফ্লাইট আপাতত ফুল আছে, আপনি চেক ইন লাগেজে দিয়ে দিন, কোনো রকম কোনো চার্জেস লাগবে না। যে এয়ারলাইন্সে যাচ্ছি এয়ার এশিয়া, তো এয়ার এশিয়া বেসিক্যালি একটা লো কস্ট ক্যারিয়ার। কম খরচায় যদি বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে কিন্তু এই ধরনের এয়ারলাইন্স আপনাদেরকে চুজ করতে হবে, যেটা আপনাদের কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনাদের থাইল্যান্ডের ডন মিয়ং এয়ারপোর্টে আপনাদেরকে পৌঁছে দেবে। তো সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেও আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে বড় বড় যে ব্র্যান্ড লাইক ইন্ডিগো, স্পাইসজেট, থাই, তো এই সমস্ত যে এয়ারলাইন্সগুলো আছে সেগুলো আপনাদের সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনাদেরকে নিয়ে যাবে। আমার মাত্র 6000 টাকা পড়ছে। 6000 টাকায় কলকাতা টু ব্যাঙ্গালোরের ডোমেস্টিক ফ্লাইটের ভাড়া হয় না। তো সেই খরচায় কিন্তু আমি যাচ্ছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। তো সেখানে যাব, আরও বিভিন্ন কথা আছে সেগুলো বলবো। তো এখনও হাতে অনেকটা টাইম আছে, যেহেতু প্রথম বিদেশ যাত্রা, তো সেই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি, হাতে 4 ঘন্টা সময় রেখে। আপাতত এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে, দেখে নিন। এটা হচ্ছে টার্মিনাল 2। ফ্লাইট যেহেতু আমাদের 11 তারিখ, অর্থাৎ 11 তারিখ মানে আগামীকাল, কিন্তু অ্যাকচুয়ালি কাল হচ্ছে না, আজকে রাতেই রাত 12:30টার সময় আমাদের ফ্লাইট আছে এই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। তো এখন বাজে 10টা। তো আমার হাতে এখনও প্রায় 2.5 ঘন্টা আছে। 2.5 ঘন্টা ঠিক না, অ্যাকচুয়ালি 2 ঘন্টা 20 মিনিট আগে বোর্ডিং কমপ্লিট করতে হয়। মোটামুটি 2 ঘন্টা হাতে আছে। তো
আপনারা লাউঞ্জ ইউজ করতে পারেন। তো আমি ওখানে লাউঞ্জ ইউজ করার জন্য যাচ্ছি, দেখি আমার কার্ডে এলিজিবল আছে কিনা এই লাউঞ্জে। তো এখানে লাউঞ্জ ছাড়াও কিন্তু আপনারা যদি মনে করেন এখানে বসে খাবার দাবার খাবেন সেক্ষেত্রে বা রেস্ট করবেন, এই যে পিছনটা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু শোয়ার ব্যবস্থা আছে। আপনারা রিক্লাইনিং সিটস পেয়ে যাবেন, সেখানে কিন্তু আপনারা ভালোভাবে রেস্ট করতে পারবেন। ভেবেছিলাম লাউঞ্জ অ্যাক্সেসে খাওয়া দাওয়াটা করে নেব, বাট আনফর্চুনেটলি আমার ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস নেই, ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেস আছে 2-3টে গার্ডে। তো ইন্টারন্যাশনাল লাউঞ্জ অ্যাক্সেস আর ডোমেস্টিক লাউঞ্জ অ্যাক্সেসে আমার ডিফারেন্সটা জানা ছিল না। আমি ভেবেছিলাম যে লাউঞ্জ অ্যাক্সেস মানে কলকাতা থেকে যখন যাব সেটা ইউজ করতে পারো, বাট না, দুটো আলাদা আলাদা জানা হলো। তো খিদে এখন পাচ্ছে, তাই এখানে বেশ কিছু কিওস্ক আছে, যেমন ওখানে বিরিয়ানি ভাই আছে, ইডলি আছে, ওয়াও মোমো আছে। তো ওয়াও মোমো থেকে আমি সেজওয়ান হিমালয়ান মোমো নিয়ে নিয়েছি, খেতে তো হবে কিছু। তো এটার দাম পড়ছে 395 টাকা, মানে এক একটা প্রায় 80-85 টাকা করে পড়ছে। তো এই হচ্ছে ওয়াও মোমো। তো চলো এয়ারপোর্টে ওয়াও মোমো টেস্ট করা যাক কেমন হয়। থাইল্যান্ডে যেতে গেলে কি লাগে? থাইল্যান্ডে যেতে গেলে অবশ্যই আপনার একটা পাসপোর্ট লাগবে, আপনার ন্যাশনালিটি বোঝাবে। তো পাসপোর্ট ছাড়া আপনি যেতে পারবেন না, পাসপোর্ট ভ্যালিড পাসপোর্ট হতে হবে এবং যেন 6 মাস ভ্যালিডিটি থাকে। থাইল্যান্ড যাওয়ার জন্য কিন্তু আগে থাকতে ভিসা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন পড়ে না। থাইল্যান্ডে ভিসা অন অ্যারাইভেল পাওয়া যায়। মানে ভিসা তো বেসিক্যালি 3 প্রকার হয়, একটা ট্যুরিস্ট ভিসা, একটা ট্রানজিট ভিসা, আর একটা ধরুন আপনি বিজনেস পারপাসে যাচ্ছেন সেই রকম ভিসা। যদি ট্যুরিস্ট ভিসা হিসাবে থাইল্যান্ড ভ্রমণ করতে চান তাহলে সচরাচর কমন সবাই ইউজ করে সেটা হচ্ছে স্টিকার ভিসা। 30 দিন সময় পাবেন থাইল্যান্ডকে এক্সপ্লোর করার জন্য। আর যদি ভিসা অন অ্যারাইভেল থাকে তাহলে আপনারা কলকাতাতে ভিসা করার দরকার হচ্ছে না, আপনি থাইল্যান্ডে পৌঁছে ভিসা অন অ্যারাইভেল সুযোগটা নিতে পারবেন। তার জন্য কিছু ডকুমেন্টেশন দরকার আছে, সেটা আমি আপনাদেরকে পরে ওখানে গিয়ে বলবো। আর একটা হয় ই ভিসা, আপনি ধরুন ইমিডিয়েট যাচ্ছেন, ই ভিসা করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে অনলাইনেই সমস্ত কিছু হয়ে যাবে। আর এখন বিশেষ করে এই 10ই জুন 2024-এ আমি থাইল্যান্ড ভ্রমণ করব কোনো ভিসা ছাড়া। তো এতটাই সহজ এখন। থাইল্যান্ডে প্রায় 9.6 মিলিয়ন ট্যুরিস্ট অল ওভার ওয়ার্ল্ড থেকে ভিজিট করেছে গত ইয়ারে, আর শুধু ইন্ডিয়া থেকে ভিজিট করেছে 1.6 মিলিয়ন পিপল। মানে বুঝতেই পারছেন ইন্ডিয়ার কতটা ক্রেজ। ইন্ডিয়া, তাইওয়ান, আরও বেশ কিছু কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোতে ভিসা ফ্রি করে দেওয়া হয়েছে ট্যুরিস্টদের জন্য। তো এটা ছিল হচ্ছে অ্যাকচুয়ালি 10ই মে পর্যন্ত, সেটাকে এক্সটেন্ড করে 10ই নভেম্বর পর্যন্ত করা হয়েছে 2024। তো এর মধ্যে যদি আপনি থাইল্যান্ড ভিজিট করতে চান তাহলে শুধুমাত্র টিকিট কাটুন, তাহলেই হবে। আগে বলে নিই লাগেজের ব্যাপারটা। যেহেতু আমি লো কস্ট এয়ারলাইন্সে ফ্লাই করছি, থাই এয়ার এশিয়া, তো চেক ইন লাগেজ কিছু থাকে না, কেবিন লাগেজ থাকে 7 কিলো। আর যদি আপনি দুটো ব্যাগ ক্যারি করেন সেটাও কিন্তু 7 কিলোর মধ্যেই হতে হবে। তো আমার একটু বেশি ছিল, যাই হোক অ্যালাউ করে দিয়েছে। আমি একটু টেনশনের মধ্যে ছিলাম, কারণ এখন কিভাবে কাকে দেব, তো সেটা নিয়ে একটা সংশয় ছিল। ইমিগ্রেশনে আমি যেহেতু সোলো ট্রাভেল করছি, আমাকে একটু জিজ্ঞাসা করলো কোথায় যাচ্ছেন, কী পারপাসে যাচ্ছেন, কদিন থাকছেন, এই বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করলো, আমি নর্মালি অ্যান্সার দিলাম। যাই হোক ইমিগ্রেশনটা খুব সুন্দরভাবে আপাতত ইন্ডিয়াতে হয়েছে। তো থাইল্যান্ডে কেমন হয় সেটাও আমি আপনাদেরকে বলবো। আর এরপর সিকিউরিটি চেকিংয়ে যেহেতু আমার কাছে ড্রোন ছিল, আর আমার আর একটা ব্যাগ যেটা ট্রলি ছিল সেটা ওরা কেবিন ব্যাগেজ হিসাবে রেখে দিয়েছে এবং স্টিকারটা আমার বোর্ডিং পাসে লাগিয়ে দিয়েছে। চেক ইন ব্যাগেজটা আমার হোল্ডে রাখা হয়েছিল বিকজ অফ আমার কাছে ড্রোন ছিল। তো ড্রোনটা যদি আটকাতো সিকিউরিটিতে তাহলে আমি কি করতাম, ড্রোনটা চেক ইন ব্যাগেজে জমা করে দিতাম এবং ব্যাটারিটা আমার সঙ্গে রাখতাম। মাত্র 6000 টাকার বিনিময়ে আমি টিকিট কেটেছি স্কাই স্ক্যানার অ্যাপ থেকে। তো এটা কোনো রকমই কোনো প্রমোশনাল কোনো ভিডিও না, জাস্ট আমি আমার ইনফরমেশানটা দিলাম। আমি অনেকগুলো অ্যাপ দেখেছি, তারপর স্কাই স্ক্যানার আমাকে বেস্ট প্রাইস দিয়েছে টিকিট বুকিং করার জন্য। তো আমি 6000 টাকায় পেয়েছি। রিটার্ন আপ অ্যান্ড ডাউন পড়ছে আমার 12000 টাকা। ফ্লাইটে ওঠার 20 থেকে 25 মিনিট আগে আপনাদেরকে ফ্লাইটের মধ্যে প্রবেশ করতে হয়, তো সেই জন্য আমাদেরকে নিচে যেতে হবে গেট নাম্বার 5-এ। এইটা হচ্ছে ডিউটি ফ্রি শপ, আপনারা এখান থেকে চাইলে কিছু জিনিসপত্র কিনতে পারেন। এখানেও সিম বিক্রি হচ্ছে থাইল্যান্ডের, তবে এখান থেকে আমি কিনবো না। ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরে চলে এলাম, আর গ্রাউন্ড ফ্লোর থেকেই কিন্তু আমাদের থাই এয়ার এশিয়া ছাড়বে। তো এটা যেহেতু আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ এবং
একা মানে সোলো ট্রাভেল করছি। একটু তো নার্ভাস ছিলাম ইমিগ্রেশন, সিকিউরিটি চেকিং, বোর্ডিং পাস সমস্ত কিছু নিয়ে, তবে এখন একটু বেশ রিল্যাক্স লাগছে। আর এখানে আপাতত দেখতে পাচ্ছি বিমান বাংলা দাঁড়িয়ে আছে, এদিকে এয়ার এশিয়া একটা দাঁড়িয়ে আছে, ওইদিকে এয়ার ইন্ডিয়া দাঁড়িয়ে আছে। বেশ দারুণ লাগে জায়গাটা। বাজে এখন 12:05 আর আমাদের ফ্লাইট আছে 12:30। এখনও কিন্তু বোর্ডিং স্টার্ট হয়নি। এই বোর্ডিং পাস হাফ কেটে রেখে দিল আর হাফ দিয়ে দিল। তো এই যে বাস, এই বাস আমাদেরকে এখন নিয়ে যাবে ফ্লাইটের কাছে, সেখান থেকে আমরা ফ্লাইটে উঠবো। পৃথিবী জুড়ে রয়েছে 195টা দেশ, আর তার মধ্যে থাইল্যান্ড হলো অন্যতম ভ্রমণ ডেস্টিনেশন ভারতীয়দের কাছে। দিনের বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির ফ্লাইট বিভিন্ন জায়গা থেকে মাত্র 2.5 ঘন্টার মধ্যেই সরাসরি পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে এখন ব্যাংককে। 15 মিনিট দাঁড়ানোর পর আমরা এবার বোর্ডিং করছি। সদিখা 23. 23. You can check from here, sir. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 24, 23, 23A। রাত 12:30 নাগাদ আমাদের কলকাতা থেকে ফ্লাইট FD121 এই ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমরা সবেমাত্র ফ্লাইটে বোর্ড করলাম। তো দেখা যাক এখন কখন বাকি প্যাসেঞ্জাররা বোর্ড করে এবং তারপর আস্তে আস্তে কখন অ্যানাউন্সমেন্ট হয় যে ফ্লাইটটা কখন ছাড়া হবে। লো কস্ট এয়ারলাইন্সের এইরকম সমস্যা থেকেই থাকে, এগুলো শুনেছিলাম, আজকে স্বচক্ষে দেখলাম। কিছুক্ষণ আগেই কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এই ফ্লাইটটা এসেছে এবং সেটার এখনও ক্লিনিং বাকি ছিল। 23A, এ মানে হচ্ছে উইন্ডো, মিডল, এদিকে 3টে ওদিকে 3টে, ঠিক আছে। ফ্লাইটটা ছোট একটা ফ্লাইট, খুব বড় না। আর এই সমস্ত সিট কিন্তু চার্জেবল, মানে আপনি সামনের দিকে যদি সিট নেন সেগুলো একটু বেশি চার্জ, পিছনের দিকে যত যাবেন সেই সিটগুলো কিন্তু একটু কম চার্জেবল, কিন্তু সবগুলোই কিন্তু চার্জেবল। কারণ এই সমস্ত লো কস্ট এয়ারলাইন্সের কেউ সিট ফ্রিতে দেয় না, যেমন ইন্ডিগোতে মিডল সিটটা কিন্তু ফ্রি থাকে, বাট এই সমস্ত এয়ারলাইন্স ফ্রি থাকে না, সমস্ত কিছু চার্জেবল। এয়ারলাইন্সে আমি যখন বুকিং করেছিলাম তখন কিন্তু বেশ ফাঁকাই ছিল, প্রায় 1 মাস আগে। কিন্তু আজকে যখন আমি লাগেজটা কেবিন লাগেজ নেওয়ার জন্য বলছিলাম, তখন ওনারা বলছো না আমাদের ফ্লাইট পুরো বুকিং হয়ে গেছে, আপনি চেকিংয়ে দিন। আর এবার আমি আপনাদেরকে সিটিংটা একটু দেখিয়ে দিই, লেগ স্পেস কতটা আছে এ দেখুন। তো লো কস্ট এয়ারলাইন্সের অনুযায়ী মোটামুটি লেগ স্পেস মোটামুটি আছে, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, এটা মোটামুটি ঠিকঠাক আছে। আর এখানে একটা ট্রে মতো আছে, তো কিছু খাবার টাবার রাখার জন্য। আর এখানে কিছু বুকলেট টুকলেট আছে খাবার টাবার অর্ডার করার জন্য। এটা বোধহয় রিক্লাইনিং, হ্যাঁ কিছুটা রিক্লাইনিং করে। আর এখানে এই যে সুইচগুলো দেখতে পাচ্ছেন, এর মধ্যে কিছু এসি ভেন্ট আছে, ইভেন্ট আছে কখনো বাড়ানো, লাইট অন করার জন্য, এয়ার হোস্টেসকে ডাকার জন্য। বেসিক অ্যামিনিটিস যেগুলো থাকে সেগুলো আছে। তো সবাই এখন মোটামুটি ব্যতিব্যস্ত হয়ে আছে সবার সিটগুলো নেওয়ার জন্য। আমাদের ইন্ডিয়ান সময় থেকে থাইল্যান্ডের সময় কিন্তু 1.5 ঘন্টা এগিয়ে, মানে আমরা প্রায় 4:45 নাগাদ পৌঁছাবো ডন মিয়াং এয়ারপোর্টে। ওকে, মোটামুটি ব্রিফিং হয়ে গেছে, রানওয়ের ওপর দিয়ে আস্তে আস্তে দৌড়াচ্ছে। বাইরের দৃশ্য কেমন লাগে আপনাদেরকে দেখাবো, শহর কলকাতায়। এই সব কিছুর মাঝে আমাদের বিমান FD121 কলকাতার রানওয়ে ছেড়ে উঠে পড়লো আকাশপথে। এখন ফ্লাইটের গতি 300+, আর এই হচ্ছে শহর কলকাতা। আমাদের বিমান দুরন্ত গতিতে সাদা মেঘের গায়ে গা ভাসিয়ে এগিয়ে চলেছে 7 সমুদ্র 13 নদী পার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দিকে। ব্যাংককের স্থানীয় সময় অনুযায়ী তখন ভোর 4:30। বিমানের জানলা দিয়ে ওই যে দেখা যায় রাতের রঙিন ব্যাংকক শহর। থাইল্যান্ডের এখন সময় হচ্ছে ভোর 5টা, আর ইন্ডিয়ান সময় হচ্ছে এখন মিডনাইট 3:30 এরকম। তো আমরা এখন এসে পৌঁছালাম
থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের ডনমিয়াং এয়ারপোর্টে। তো এখানে টোটাল দুটো এয়ারপোর্ট আছে, একটা ডনমিয়াং এয়ারপোর্ট, একটা সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো এখানে এসে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমিগ্রেশন। এখান থেকে দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে ইমিগ্রেশন ব্যাগেজ ক্লেম। তো আগে আমরা যাব ইমিগ্রেশন, আমি যাব। তো ইমিগ্রেশন আগে কমপ্লিট করব। 2 টাইপ অফ ইমিগ্রেশন হয়, একটা কলকাতা থেকে মানে ইন্ডিয়া, আর একটা হচ্ছে ব্যাংককে যে আমরা প্রবেশ করছি সেটারও একটা অফিসিয়াল স্ট্যাম্প লাগবে। থাইল্যান্ডের ইমিগ্রেশন এত সহজ হবে ভাবিনি। পাসপোর্ট এবং রিটার্ন ফ্লাইট টিকিট দেখিয়ে ছবি তোলার সাথে সাথে পাসপোর্টে লেগে গেল থাইল্যান্ডের অফিসিয়াল ভিসা ফি স্ট্যাম্প 30 দিনের জন্য। তারপর আর কি, নির্দিষ্ট বেল্ট থেকে নিজের ব্যাগেজ ক্লেম করে নিলাম। ইন্ডিয়ার টাইম অনুযায়ী এখন ইন্ডিয়াতে বাজে 4:30, আর এখন থাইল্যান্ডের টাইম অনুযায়ী এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো থাইল্যান্ডের এই ডনমিয়ং এয়ারপোর্টের এক্সিটের দিক থেকে যখন বেরোবেন আপনারা, তখন এরকম আপনারা বিভিন্ন সিম কাউন্টার পেয়ে যাবেন, একটু দেখে শুনে নেবেন। আমি নিলাম 450 ভাট পড়লো 8 দিনের জন্য, আনলিমিটেড কল, আনলিমিটেড ইন্টারনেট। আপাতত ইন্টারনেটটা ইউজ করতে পারছি, এই যা সৌভাগ্য। বাড়িতে জানিয়ে দিয়েছি যে আমি এখন সেফলি পৌঁছে গেছি। তো এখান থেকে আরও একটা জিনিস আপনারা করতে পারেন, যদি আপনাদের কাছে সাফিসিয়েন্ট ক্যাশ না থাকে, এখান থেকে এটিএম থেকে টাকা তুলে নিতে পারেন বা মানি এক্সচেঞ্জ করতে পারেন। তবে সেটা হচ্ছে ইন কেস, এখানে কিন্তু রেট খুব হাই, কলকাতা থেকেই আপনারা নিয়ে আসতে পারেন, ক্যারি করতে পারেন। তো আমি 10,000 ভাট ক্যারি করছি। ভাট ইন দ্য সেন্স কারেন্সি, ইন্ডিয়াতে যেমন রুপি চলে সেরকম থাইল্যান্ডে ভাট চলে। তো 1 ভাট ইকুয়ালস টু ইন্ডিয়াতে প্রায় 2.5 টাকার মতো, কখনো সেটা কমা বাড়া করে, বাট মোটামুটি 2.5 টাকার মধ্যেই থাকে। বাট এয়ারপোর্ট থেকে যদি আপনারা নিতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি পড়ে যাবে, প্রায় 4 টাকা 5 টাকা পর্যন্ত পড়ে যেতে পারে। গতকাল রাত থেকে আমার খাওয়া হয়নি জল, কারণ আমি এসেছিলাম থাই এয়ার এশিয়াতে। তো ওনারা জলটাও ফ্রিতে দেয় না, জলটার জন্য চার্জ করে। তো সেই জন্যই এটা হচ্ছে লো কস্ট ক্যারিয়ার। তো যাই হোক, সেটা নিয়ে আমার কোনো রিগ্রেট নেই, কারণ এত চিপে 6,000 টাকার মধ্যে কলকাতা থেকে ব্যাংকক আসছি, এটাই অনেক আমার কাছে। 7-Eleven বলে একটা শপ আছে, এটা ব্যাংককের সমস্ত জায়গায় পেয়ে যাবেন, শপিং মল টাইপের, বা বলতে পারেন রিলায়েন্সের শপিং মার্ট যেটা আছে। তো সেরকম বেসিক্যালি 7-Eleven থেকে একটা জল আর স্ট্রবেরি বান নিয়ে নিলাম। তো এটা দিয়ে আজকে সকালের জল খাবারটা সারবো। A4 বাস মিস করা যাবে না, কারণ A4 বাস 30 মিনিটসের অন্তর ছাড়ে। এই যে দেখুন, ব্যাংককে এরকম বাস আপনারা পেয়ে যাবেন। থাইল্যান্ডের ব্যাংকক শহরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্যাংককের ডনমিয়ং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে চলে এলাম, গেট নাম্বার 6 থেকে। তো এখান থেকেই বাস পেয়ে যাব খাউসান রোড যাওয়ার জন্য, ভেরি পপুলার একটা ডেস্টিনেশন ব্যাংককের। তো সেখানে যাব, যেহেতু আমি সোলো এসেছি, আমাকে দেখতে হবে, খরচা কমাতে হবে। আর যদি আপনারা মনে করেন এখান থেকে গাড়ি বুক করে যাবেন, তাহলে কিন্তু আপনারা এই ধরনের গ্র্যাব পেয়ে যাবেন। এছাড়াও বোল্ট আছে, BOLT, বোল্ট গ্র্যাব পেয়ে যাবেন। প্রচুর জোরে জোরে আওয়াজ হচ্ছে, কারণ প্রচুর জোরে জোরে বাস যাচ্ছে। আর ওই দিক থেকে দেখুন ট্রেন চলছে, স্কাই ট্রেন চলছে। ইন্ডিয়াতে যেরকম ওলা, উবের খুব ফেমাস, সেরকম থাইল্যান্ডে কিন্তু গ্র্যাব বা বোল্ট এই ধরনের গাড়ি কিন্তু খুব ফেমাস, সবসময় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বিশেষ করে সিটি রাইডের ক্ষেত্রে। তো আমি যেহেতু খাউসান যাব এখান থেকে, তো এখান থেকে দেখাচ্ছে প্রায় 250 থেকে 300 ভাট। প্রতিবেশী দেশের 2 বন্ধুর সাথে দেখা হলো। হ্যালো, হাই। তো ভাইরা এসছে বাংলাদেশ থেকে। নাম কি? আমি সৈকত। আমার নাম আরিফ। ভাইরা যাচ্ছে আজকে ফুকেট, আর আমি যাচ্ছি খাউসান রোড। সকাল 5টার সময় ব্যাংককের ডনমিয়ং এয়ারপোর্ট থেকে প্রথম A4 বাস ছাড়ে। তো সেই A4 বাস আসছে। সওয়াদিকা। খাউসান। সকাল সকাল ব্যাংকক শহরে বৃষ্টিপাত হয়েছে। জুন মাসের আজ হচ্ছে 11 তারিখ। তো আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 125 টাকার মতো হবে। তো 50 ভাটে আমি এখন যাচ্ছি।
ডনমিয়ং এয়ারপোর্ট থেকে খাওসান রোড। আপনি এই বাসে উঠলেই আপনাকে 50 ভাট দিতে হবে, আপনি যেখানেই নামুন না কেন। সো বাস একদম অন টাইমে 5টার সময় এলো, 1 মিনিটও দাঁড়ালো না। প্যাসেঞ্জার যে কজন উঠলো বাস ছেড়ে দিল। 30 মিনিটসের গ্যাপে প্রত্যেকটা বাস আছে। তবে A1 বা A2 এই বাসটা কিন্তু আমার একটু বেশি চোখে পড়লো যতক্ষণ ছিলাম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের গাড়িগুলো দুরন্ত গতিতে ছুটে চলেছে, কখনো ফ্লাইওভারের উপর দিয়ে, কখনো দুপাশের সব বড় অট্টালিকার মাঝে বুকচেরা রাস্তা দিয়ে। দেখতে দেখতে 30 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম ডনমিয়ং এয়ারপোর্ট থেকে খাওসান রোডে। বাপরে বাপ, বাস দেখুন, বাস ডবল ডেকার বাস। ওয়াও, তো আমি যেখানে অ্যাকচুয়ালি নামতে চাইছিলাম সেখানে আমাকে বাসটা নামায়নি, একটু এগিয়ে নিয়ে এসছে, সেজন্য আমাকে ক্রস করে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো আমি এখন আমার হোস্টেলে যাব। তো কোন হোস্টেলে আছি, কত খরচা, সমস্ত কিছু আমি আপনাদেরকে দেখাবো। তার আগে হোস্টেলে যাই। এখান থেকে হোস্টেলের ডিস্টেন্স দেখাচ্ছে লাইক 350 মিটার্স এরকম সামথিং কিছু। এখানে এসে প্রথম যেটা ফেস করেছি সেটা হচ্ছে ভাষার সমস্যা। এখানে ইংলিশ সেভাবে বোঝে না, আর থাই ছাড়া বলে না। তো ভাষার সমস্যা তো একটা আছে, তবুও যতটা বলা যায় বুঝিয়ে নেওয়ার চেষ্টা করা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরের অলিগলিকে খুব সুন্দর করে ঘুরে দেখেছিলাম দারুণ দারুণ সব মন্দির, বড় বড় সব অট্টালিকা, থাইল্যান্ডের সব থেকে বড় শপিং মল। স্বাদ নিয়েছিলাম থাইল্যান্ডের জনপ্রিয় থাই খাবার। সেই সমস্ত গল্প নিয়ে ফিরছি আগামী পর্বে। এই ভিডিওটি কেমন লাগলো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানালে আমি খুশি হব। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পথে।